দর্শক শিরোনামেই যেটা জানাচ্ছিলাম যে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে এবং সেখানে কিন্তু ঘটনা তদন্তে এরই মধ্যে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছে, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে থাকা ৬ নবজাতক অসুস্থ হয়ে পড়ার পর তাদের এনআইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। তাদের স্বজনরা অভিযোগ করেছেন, রাতে ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসা কর্মী ছিলেন না এবং দীর্ঘ সময় ধরে শিশুদের অসুস্থতার লক্ষণ দেখা দিলেও সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতালের নবজাতক ওয়ার্ডে এসির গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। আর স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালের অবহেলায় শিশুদের প্রাণ গেছে। এই ঘটনার বিচারও চাইছেন ভুক্তভোগী পরিবারগুলো। ওই ওয়ার্ডে যতগুলো বাচ্চা ছিল সবটি বাচ্চা নিয়ে গেছে, একটা বাচ্চা আর জীবিত আসে নাই। এসি বন্ধ করে দেওয়াতে ওটা পুরো গ্যাস হয়ে গেছে। ওইখানে গ্রামের থেকে সবাই আসছে আমরা উন্নত চিকিৎসার জন্য আদ্দিনে, তাই তারা কোনো অবহেলা, একটা নার্সও ছিল না এখানে। আমরা তদন্ত থেকে শুরু করে আইনগত প্রক্রিয়া যা যা করার, এখানে কোনো ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আমরা হয়তো সাবসিকুয়েন্টলি দিতে পারবো। প্রাইমারিলি আমরা কি ঘটনাটা কিভাবে ঘটছে ওটা জানি, ওটাই আপনাদের আমরা ডিটেলস জানাই যাব। দ্রুত ঘটনাটা ঘটেছে যে আমরা আসলে কোনো কিছু দেখারও সুযোগ পাইনি এবং খুব দ্রুত রুগীর লোক এবং নার্সরা সহ সবাই মিলে এটা নিউনেটাল আইসিইউতে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, ভেন্টিলেটরে দিয়েছে। ডাক্তাররা চেষ্টা করেছে, কিন্তু বাচ্চাদের এত বেশি শ্বাসকষ্ট ছিল যে বাচ্চাদের বাঁচানো যায়। অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না। আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো, মানে কি কারণে মারা গেছে, কারণটা নির্ধারণ করা সম্ভব নয়। আমাদের সিআইডি এক্সপার্ট টিম আসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানাবে। দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মহিম মিজান। আরো তথ্য জানাতে তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। মহিম, একটু জানতে চাচ্ছি, ভয়াবহ দুর্ঘটনা আসলে বলতেই হয়, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে এখন পর্যন্ত কিছু জানিয়েছে কিনা, বা কেন এরকম হলো, কোনো ধরনের গাফিলতি তাদের ছিল কিনা, কি বলছেন তারা, আর স্বজনরা কি অবস্থা এখন তাদের একটু জানাবেন। ইরশাদ, একটি দুর্ঘটনা না, এটি একটি ঘটনা এবং অনেক বড় ঘটনা। তার কারণ হচ্ছে যে স্বজনদের যেটি অভিযোগ, আপনি নিজেও বক্তব্য শোনালেন এবং আমরা যখন কথা বলছি তখন কিন্তু স্বজনরা বলছে যে তাদের যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছিল ক্রমান্বয়ে রাতভর, তখন তারা কিন্তু নার্স পাচ্ছিলেন না, তারা চিকিৎসক পাচ্ছিলেন না। এখন হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারে ঈদের কারণে ছুটি, লোক সংখ্যা কম, হয়তো নানান ডিপার্টমেন্টে রোগী দেখবার কারণে, ব্যস্ততা থাকবার কারণে হয়তো চিকিৎসকরা তাদের যে এখানে যে একটি ক্যাবিনের মধ্যে যে এতজন শিশু, প্রায় 11টি শিশু ছিল এবং তাদের একটু এক্সট্রা পরিচর্যা করা দরকার, সে বিষয়ে হয়তো তাদের একটু গাফিলতি হয়তো ছিল বলে তারা প্রাথমিকভাবে যেটি স্বীকার করেছেন। কিন্তু পরবর্তীতে ডিটেল তদন্তে আসলে বেরিয়ে আসবে যে এই গাফিলতির মূল বিষয়গুলো কী কী ছিল। যেমন যে বাচ্চাগুলো মারা গেছে তাদের স্বজনরা যা বলছেন যে ওই ক্যাবিনে আপনার এসি বন্ধ ছিল এক, দ্বিতীয়ত হচ্ছে যে এসির যে গ্যাস চেম্বার, যে সিলিন্ডার, সেগুলি লিক হয়ে পুরো কেবিনটি একেবারে দুর্গন্ধ হয়ে যায় এবং সাফোকেশন অর্থাৎ শ্বাসরোধ হয়ে মারা যাবার উপক্রম হয়। যখন এই অবস্থা হয়, এই হাসপাতালের এই দরজা ওই দরজা দৌড়াদৌড়ি করবার পর যখন হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারলো যে এই বাচ্চাদের কোনো না কোনো ঘটনা ঘটেছে, তাদের অসুস্থতার মাত্রা স্বাভাবিকের তুলনা আরও বেশি বেড়ে গেছে, তখন তারা আসলে আইসিইউতে নিয়ে যায়, সিসিইউতে নিয়ে যায়। এবং যেটি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি শোনালেন আপনি, যে বলছে যে সিসিইউতে এবং আইসিইউতে কিন্তু মারা গেছে, তার আগেই কিন্তু মারা গেছে। এবং আরও অভিযোগ রয়েছে যে সকাল থেকে অনেক বাচ্চা মারা গেছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের স্বাভাবিক মৃত্যু বলে তাদের যে হাসপাতালের যে খরচ, সেই খরচগুলো নিয়ে কিন্তু তাদেরকে রিলিজ করে দিয়েছে। যখন এটি আসলে এই অন্য বাচ্চাদের স্বজনরা চিৎকার চেঁচামেচি বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই গ্যাস বন্ধ, শ্বাস নিতে পারছে না, নানান কারণ উপস্থাপন করছে, তখন আসলে হাসপাতাল কর্তৃপক্ষ টনকটি নড়ে যে আসলে এখানে হয়তো একটি ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতে গণমাধ্যম, আমরা যারা এখানে সংবাদ সংগ্রহ করতে এসেছি, পরবর্তীতে সেটি আসলে বড় আকার ধারণ করে। তো হাসপাতাল কর্তৃপক্ষ, আপনি যেটি জানতে চেয়েছেন যে তাদের বক্তব্য, এখনো পর্যন্ত সত্যিকার অর্থে তদন্ত করা ছাড়া এই ঘটনার সঠিক বিষয় কি, কার গাফিলতি ছিল, আসলে গ্যাস লিকেজ ছিল কিনা,
বা কারো অবহেলা ছিল কিনা, কেন বাচ্চাগুলো মারা গেছে, কোন কারণে মারা গেছে, এই ডিটেলটা এই পরিপূর্ণ তথ্য আসবে একমাত্র তদন্ত প্রতিবেদনের মাধ্যমে। এর মধ্যে সরকার একজন যুগ্ম সচিবকে প্রধান করে 3 সদস্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছে এবং 72 ঘন্টার মধ্যে তাদেরকে তদন্ত রিপোর্ট প্রদান করতে বলেছে। সেটি সরকারি আর বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইন্টারনাল যে তদন্ত কমিটি, তারাও একটি তদন্ত কমিটি করেছে এবং তারা আসলে সেখানে তদন্ত কমিটির মাধ্যমে তারা জানতে পারবে যে আসলে কার গাফিলতি ছিল, সেখানে কেন বাচ্চারা শ্বাস নিতে পারছিল না। এই বিষয়গুলো আসলে তদন্ত করা ছাড়া এই মুহূর্তে বলার কোনো সুযোগ নেই। কাজে আমাদেরকে পুরো ঘটনা বিস্তারিত জানার জন্য তদন্ত কমিটির যে প্রতিবেদন সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। মহিমিজান যেটা জানাচ্ছিলেন আমাদেরকে যে তদন্তের পর হয়তোবা আসল তথ্য জানা যাবে, তবে যে ঘটনাটা ঘটেছে আসলে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। যে নবজাতক শিশুর মৃত্যু হয়েছে, প্রায় 11টি নবজাতক শিশু রয়েছিলেন সেখানে, তো তাদের জন্য আসলেই আমরা দুঃখ প্রকাশ করছি। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ঈদের আগের দিন বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে রাজধানীর বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালে। তবে ভোর থেকে বৈরী আবহাওয়ায় তাদের ভোগান্তি বাড়িয়েছে। ঈদের আগে বাড়ি ফেরার তাড়া থাকায় সকাল থেকেই ভিড় দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সবাই সময় মতো বাড়ি পৌঁছতে বৃষ্টি মাথায় নিয়ে যে যার মতো পৌঁছেছেন সদরঘাটে। এর আগে সকাল থেকে মুষলধারার বৃষ্টি থাকায় সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে সড়ক পথে বাড়ি ফিরতে নগরবাসী ভিড় করছেন গাবতলী, মহাখালী এবং সায়দাবাদ সহ সব বাস টার্মিনালে। এদিকে ঈদের আনন্দে বাড়ি ফেরার উচ্ছ্বাস, অন্যদিকে বৃষ্টির ভোগান্তি, আর এই দুটো মিলিয়ে গাবতলী বাস টার্মিনালে ব্যস্ত এবং দুর্ভোগপূর্ণ সময় পার করছেন ঘরমুখ মানুষ। সময় বাড়ার সাথে সাথে এই যাত্রীদের চাপও বৃদ্ধি পাচ্ছে। আর বৃষ্টির কারণে গাড়ি চলাচলে ধীর গতি থাকায় অনেক বাস সময় মতো টার্মিনালে পৌঁছতে পারছে না। অন্যদিকে কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেলেও বিপর্যয় দেখা গেছে উত্তরাঞ্চলের ট্রেন শিডিউলে। আজ ভিড়ের কারণে টিকিটধারী যাত্রীরাও ঠিকমতো ট্রেনে উঠতে পারেননি। আগামীকালই পবিত্র ঈদুল আজহা, পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। মহাখালী বাস টার্মিনালে এই মুহূর্তে রয়েছে আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি, আমরা একটু তার সাথে যোগাযোগ করব। ইমতিয়াজ, আপনি বাস টার্মিনালে রয়েছেন, মহাখালী বাস টার্মিনালে, একটু জানাবেন আসলে সেখানে যাত্রী চাপ কেমন দেখছেন? সকাল থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া, তো সব মিলিয়ে আসলে যাত্রীরা কতটুকু ভোগান্তি পার করছেন সেই সাথে একটু জানাবেন যে আসলে বাসগুলো সঠিক সময়ে টার্মিনালে আসছে কিনা এবং টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে কিনা। ইশরাত, আসলে টার্মিনালগুলোতে আসলে যত সময় আসলে চলে যাচ্ছে তত মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। তো আপনার এই মানুষের চাপ, এই চাপটা কিন্তু সকালবেলা তুলনামূলকভাবে কম ছিল, কারণ সকালবেলা সেই সব যাত্রীরা আসলে টার্মিনালগুলোতে এসেছে যারা অগ্রিম টিকিট তাদের কাটা ছিল তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তখন কিন্তু আসলে এই যে যারা তখন টিকিট কাটে নাই, অগ্রিম টিকিট কাটে নাই, তারা কিন্তু আসলে বৃষ্টির পরে মূলত টার্মিনালগুলোতে আসা শুরু করেছে, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যাত্রীদের চাপ টার্মিনালগুলোতে অনেক। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত সকালবেলা বৃষ্টির কারণে ব্যাপক ভোগান্তিতে পড়ে এবং এর কারণে তারা যথাসময় টার্মিনালে আসতে পারেনি, যার কারণে বৃষ্টির পরেই তারা আসলে এই টার্মিনালগুলোতে এসেছে। আর শিডিউল বিপর্যয়ের কথা যেটা বললেন, আসলে গাবতলী টার্মিনালে যে আমরা সকাল থেকে ছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টির কারণে অনেক যাত্রী না আসার কারণে আর প্রতিটা বাসই প্রায় আধা ঘন্টা 40 মিনিট এবং কোনো বাস 1 ঘন্টাও বিলম্বে আর কি ছেড়ে গেছে। পরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মানবিক কারণে অনেক যাত্রী তাদেরকে ফোন করার কারণেই কিন্তু তারা বাসগুলো আসলে একটু বিলম্বিত ছেড়েছে। তো এরপরে বৃষ্টি থামার পরে কিন্তু যাত্রীদের ভিড় এবং বাস যথাসময় কিন্তু ছেড়ে যাচ্ছে। আর ভাড়া 2 টার্মিনালে আসলে আমি 2 রকম অভিজ্ঞতা আসলে এখানে মানুষের কাছ থেকে শুনেছি। গাবতলীতে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ অসংখ্য মানুষ করেছে, যারা টিকিট ভিত্তিক মানে রানিং টিকিট ভিত্তিক যেসব গাড়ি, লোকাল গাড়ি, এইগুলোতে আসলে মানুষের কাছে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তবে মহাখালী বাস টার্মিনালে এসে কিন্তু আসলে মানুষের অভিযোগটা অনেকটাই কম। তারা যেটা বলছে যে সামান্য কিছু বেশি নিচ্ছে ঈদকে সামনে রেখে, মোটামুটি সাধারণ দিনের মতোই আসলে তাদেরকে টিকিট নিচ্ছে। তো সব মিলিয়ে মানুষের চাপ কিন্তু এখন বাড়ছে। পরিবহন সংশ্লিষ্ট আমাদেরকে জানিয়েছেন যে সময় যত গড়াবে, অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যা, এর সময় কিন্তু আরও মানুষ তারা টার্মিনালগুলোতে আসবে বলে তারা ধারণা করছে, যদিও সকালবেলা চাপ কম ছিল। তো ইশরাত, এই ছিল আমার কাছ থেকে টার্মিনাল থেকে সর্বশেষ সংবাদ। আমি আপনাকে পরবর্তী আপডেট হলে জানাবো। ধন্যবাদ। পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। ইমতিয়াজ সনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে। আমরা
ইমতিয়াজ সনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন সড়ক পথের খবরাখবর। এদিকে রাতভর যানজটে নাকাল হওয়ার পর ঈদযাত্রার শেষ দিনে কিন্তু গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সকালে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে আজ সকাল থেকে তুমুল বৃষ্টি যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ায় নৌপথেও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাত থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঈদযাত্রার শেষ দিন বুধবারও যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত অন্তত ৪৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কিছুটা কমে। দুপুর ১২টা নাগাদ এই সড়কে ১৫ থেকে ১৮ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে গাড়ি চলাচল করতে দেখা যায়। 4টার সময় নারায়ণগঞ্জ থেকে ছাড়া হয়েছে, ছাড়ার পরে এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারে নাই। তাহলে দীর্ঘ 18-19 ঘন্টা আমরা জ্যামে পড়ে আছি। গাড়িটা আনতেছি 8টায়, এখন পর্যন্ত যমুনার কাছেই যেতে পারলাম না। প্রত্যেকটা জায়গাতে বাম্পার টু বাম্পার গাড়ি আছে, প্রচণ্ড পরিমাণে মহাসড়কে গাড়ির প্রেশার, কিন্তু বৃষ্টির জন্য এবং টোলে এবং ব্রিজে ধারণ ক্ষমতার জন্য মাঝে মধ্যে আমাদের ওখানে একটু সমস্যা হয়, যার জন্য গাড়ি টেল চলে আসে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঘরমুখী হয় মানুষ। এতে সড়কে বেড়েছে চাপ। সাভার বাজার বাস স্ট্যান্ড, হেমায়তপুর, নবীনগর ও সিএনবি এলাকায় ভোর থেকে মানুষের জটলা চোখে পড়ে। তবে শেষ দিনে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। সেতু কর্তৃপক্ষের নিবিড় নজরদারি এবং টোল প্লাজাগুলো দ্রুত সচল থাকায় এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি ছিল স্বাভাবিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঘরমুখী যাত্রী বাড়লেও যানজট নেই। সড়কের কুমিল্লা অংশে যাত্রীদের নিরাপদে ও দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে হাইওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি দায়িত্ব পালন করছে। সেই সাথে বেড়েছে টহল কার্যক্রম। ভালো লাগতেছে, ঈদে বাড়ি যাতে কিন্তু রাস্তাঘাটে কোনো যানজট নাই, সব ক্লিয়ার আছে। আমাদের মহাসড়কের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে যেখানে সাধারণত যানজট তৈরি হয়, সেই সমস্ত জায়গাতে আমরা স্পেশাল সেই জায়গাগুলোতে আমাদের ডেভেলপমেন্ট থাকবে। এদিকে বৈরী আবহাওয়ায় পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হয়। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তের খবরাখবর আমরা জানবো। সহকর্মী এম এ রাজ্জাক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজ্জাক, আমরা প্রতিবেদন দেখছিলাম, একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কি অবস্থা? আমরা কিন্তু জানাচ্ছিলাম যে সেখানে রাতভর যানজটের পর এখন কিছুটা ভোগান্তি কমেছে যাত্রীদের। একটু জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। এটি হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটি হচ্ছে যমুনা সেতু পূর্ব টোল প্লাজা। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনটায়, যদি আমি আপনাকে দেখাই, যানবাহন কিন্তু চলছে, এখন আর থেমে নেই। তবে রাত থেকে একেবারে দূর পর্যন্ত যানবাহন কোথাও কোথাও থমকে গিয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আপনি জানেন যে এই মহাসড়কে মুহূর্তের মধ্যেই কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়, আর এই যানজটে আটকা পড়ে যাত্রীদের ব্যাপক দুর্ভোগও পোহাতে হয়। এটি নতুন চিত্র নয়, যে কোনো উৎসবের আগে এবং পরে এই মহাসড়কের চিরচেনা দৃশ্য। এটি এইবার কিন্তু গভীর রাত থেকে বৃষ্টি থাকার কারণে সকালবেলায় এটি চরম আকার ধারণ করে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যানবাহন চলতে শুরু করেছে। তবে এই সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন যমুনার সাইট অফিসের, তার সাথে আমরা কথা বলবার চেষ্টা করব এই মুহূর্তে কি অবস্থা আছে, কতক্ষণের মধ্যে যানবাহন স্বাভাবিক গতি ফিরে পাবে তাদের। আমাদের এখানে আপনারা দেখতেছেন যে যানবাহনের অতিরিক্ত চাপ, দুই পাশে যে রাস্তা আছে সেই পরিমাণ আমার সেতুর চওড়া না এবং উইথ অনেক কম, তা সেই হিসেবে দেখা যায় যে দুইটা গাড়ি পাশাপাশি যেতে পারে না, এটা একটা সমস্যা। এবং যখন ঈদের সময় অতিরিক্ত চাপ হয় এবং গাড়ির উপর বিভিন্ন গাড়ি বিকল হয়ে যায়, দুর্ঘটনা ঘটে, তখন অনেক সমস্যা তৈরি হয়। এবং বৃষ্টির কারণে এবার আমরা ঝড়ো বৃষ্টির কারণে আমরা পুরো সমস্যার সম্মুখীন হচ্ছি। এবং এই চন্দ্রা এলাকায় গত 2 দিন ধরে প্রচণ্ড জ্যাম ছিল। গত রাতে তারা সব যানবাহন এদিকে আমাদের এদিকে পাঠিয়ে দিয়েছে। এবং এই যে অতিরিক্ত যানবাহনের হঠাৎ করে চাপ, এই কারণেই মূলত এখানে আপনার ট্রেনটা শুরু হয়েছে। এবং কয়টা নাগাদ এটি শেষ হতে পারে এটা অনুমান? আমরা আশা করছি যে আগামী 2 ঘন্টার ভিতরে এটা শেষ হয়ে যাবে। এবং আমরা এখন দেখতেছেন যে একমুখী করে দিয়ে আমরা যানবাহন চালাচ্ছি, কারণ সিরাজগঞ্জ প্রান্তে এখন যানবাহনের চাপ টাঙ্গাইল প্রান্ত থেকে কম থাকায় আমরা একমুখী করে দিয়েছি।
শুনতে পেলেন তিশা, যেটি বলছেন এই যমুনা সেতুর পূর্বের যে সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী, তিনি যেটি বলছেন যে এই সেতু দিয়ে এখন কিন্তু 4টি লেনই চালু আছে। তার মানে আমি আরেকটি বিষয় বলে রাখি, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখীগামী যে লেনটি রয়েছে সেটি কিন্তু উত্তরবঙ্গ থেকে আর যানবাহন চলছে না, এখন শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে যাবে। তার মানে ঢাকা থেকে এবং ঢাকার আশেপাশ থেকে যে সকল যানবাহন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছেন তারা স্বস্তিতে যাতে উত্তরের পথে যেতে পারে, তাদের স্বজনদের সাথে ঈদ করতে পারে, সেই প্রসেসটা কিন্তু সেতু কর্তৃপক্ষ এবং টাঙ্গাইলের যে পুলিশ বিভাগ রয়েছে সেই পুলিশ বিভাগের সদস্যরা এখানে চেষ্টা করছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার তিনি নিজেই এখানে রয়েছেন, এটি দেখভাল করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই যে যানবাহনের জটলা, যানবাহনের জট, এটি যাতে একেবারেই নির্বিঘ্ন হয়, যাতে স্বস্তি ফিরে আসে, সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে। এম এ রাজ্জাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আর এই ঘটনায় আরও অন্তত 10 জন আহত হয়েছেন। বুধবার সকাল 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন বাগেরহাটের মংলার লাইজু বেগম, তার স্বামী কবির জমাদ্দার, খুশি বেগম এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের রবিউল ইসলাম। দুর্ঘটনার পরই ঘাতক বাসের চালক এবং হেলপার পালিয়ে যায়। জানা গেছে, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে আকাশ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এরপর বাসটি রোড ডিভাইডারে ভেঙে বিপরীত লেনে চলে গেলে আরেকটি বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে আকাশ পরিবহনের বাসটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। এবারে কোরবানির পশুর হাটের খবরাখবর। একদিন বাকি থাকতেই বেশ জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। দর কষাকষি আর দৌড়ঝাঁপে সরগরম ছিল পুরো এলাকা। বিক্রেতারা যেটা বলছেন যে লাভ কম নিয়েই এবার বাড়ি ফিরতে হচ্ছে তাদের। আর রাজধানীর ক্রেতাদের দাবি, গত বছরের থেকে এবারের দাম কিছুটা বেশি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। দাম কত কিংবা ওই গরু আসছে, কোরবানির হাটের ঐতিহ্যবাহী এই শব্দগুলোই মনে করিয়ে দেয় ঈদের আনন্দের কথা। কেউ টেনে ধরে, কেউ বা ঠেলে নিয়ে বাড়ি যাচ্ছেন। কোনো গরু গুঁতো দিচ্ছে, কোনোটা আবার জায়গা থেকে নড়তেই রাজি নয়। এত ঝক্কির মাঝে যারা গরু কিনতে পেরেছেন তাদের মুখে ছিল রাজ্যের হাসি। 9:30টার দিকে আসছিলাম, পছন্দ হইতেছে, নাহলে কিনলাম কেন, আল্লাহর নামে যাবো, এখন আল্লাহ বর্ষা। এই যে বৃষ্টির আগে আসছিলাম, বৃষ্টির মাঝখানে বৃষ্টি পড়ে গেল, এর মধ্যে একটু মানে দাম আগের চেয়ে একটু রিল্যাক্স, একটু কমছে। প্রায় 3 ঘন্টা। আলহামদুলিল্লাহ, বাজেট হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, যেতে যাচ্ছে না মালিককে ছেড়ে, মানে ওর প্রিভিয়াস মালিককে ছেড়ে। 1,66,000 বাজেটে যাদের মিল হচ্ছিল না তাদের অপেক্ষা শেষ দিনের। না, এখন তো ঘুরতেছি, আল্লাহ তাবারকাল্লাহ যেটা মিলাইবো ভাগ্যে, অন্ত চেষ্টা তো চালাচ্ছি। অনেক গরু আসছে কিন্তু দাম ছাড়তেছে না, তবে 2 দিনের আগের তুলনায় আজকে দাম অনেকটা তারা আসছে, বেচার কাছাকাছি আসছে। বিক্রেতারা বলছেন এবার একটু আগে থেকেই গরু কেনা শুরু করেছেন রাজধানীর মানুষ। এতে তুলনামূলক কম দামে গরু বিক্রি করতে হয়েছে তাদের। ঘাটতি দিয়ে বেশি কিছুটা 10-12টা গরু ঘাটতি হয়েছে অনলাইন, আর যে 10-12টা গরু ঘাটতি আল্লাহ জান, কি করবো না জানি না। একটা গরু বিক্রি করছি 260, মানে 250, সর্বনিম্ন যে গরুগুলো আছে ওগুলো হলো 150। ঈদের আগের রাত পর্যন্ত বাজার পরখ করতে আগ্রহীর সংখ্যাও কম নয়। তাদের আশা একেবারে শেষ মুহূর্তে গরুর দাম কিছুটা হলেও কমে আসবে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। দর্শক, রাজধানীর গাবতলীর হাটে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। আরও খবর জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ভাস্কর, এর মধ্যে কিন্তু কয়েকদিন ধরেই আমি দেখেছি আপনি অনেকগুলো হাট ঘুরে দেখেছেন এবং বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনার মাধ্যমে দেখেছি। আজকে একদম শেষ দিন, একটু জানাবেন আপনি গাবতলী হাটে আছেন, কি অবস্থা সেখানে, বেচাকেনা কেমন চলছে, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ইশরাত, গাবতলী হাটের একদম শেষ অংশে আমি রয়েছি এবং এই হাটের চিত্র যদি আপনাকে বলি, ঠিক এই মুহূর্তে গাবতলীর হাটে হাজার হাজার গরু অবিক্রিত অবস্থায় রয়েছে, তার পাশাপাশি শত শত পাইকাররা রয়েছে, কিন্তু তা এর বিপরীতে ক্রেতা কিন্তু নেই, একেবারেই ক্রেতা নেই। বৃষ্টির পর যখন রোদ উঠেছে, পাইকাররা আশা করেছিল হয়তো বা ক্রেতার সংখ্যা বাড়বে, কিন্তু যে পরিমাণ গরু এখন পর্যন্ত অবিক্রিত অবস্থায় রয়ে গেছে তার বিপরীতে কিন্তু 1 থেকে 2 ভাগ ক্রেতাও এই মুহূর্তে গাবতলী হাটের যে শেষের দিকগুলো, শেষের অংশটি রয়েছে সেই শেষের অংশে নেই।
ক্যামেরার মাধ্যমে যদি দেখাই যে ঢাকার সবচেয়ে বড় চাহিদার যে বিষয়গুলো, যে গরুগুলো 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত এরকম প্রচুর পরিমাণে গরু কিন্তু অবিকৃত অবস্থায় রয়ে গেছে। এখন যদি একজন আমরা পাইকারের সাথে কথা বলি তাহলে হয়তো পুরো চিত্রটি আমি আপনাকে আরো স্পষ্টভাবে বুঝাতে পারবো। আপনারা কোথা থেকে এসেছেন, কয়টা গরু নিয়ে এসেছেন? আমরা আসছি হলো মানিকগঞ্জ দৌলতপুর থানা, আমাদের বাড়ি বাগুটিয়া চরে। এখানে আমাদের চরে থেকে অনেক গরু আছে। আমি নিয়ে এসেছি 2টা। এখনো একটা বিক্রি করতে পারি নাই, বিক্রি হয় নাই। মনে করেন গরুর দাম যদি হয় 1.5 লক্ষ টাকা, এখানে গরুর দাম বলে 1 লক্ষ টাকা বলে না, আর 1 লক্ষ ব্যাঙ্গে বলে যে 1 লক্ষ ব্যাঙ্গে বিক্রি করবেন কিনা। কাস্টমার ওরকম নাই, হঠাৎ 2-1টা আসে, কিন্তু গত রাত 10টার পরে থেকে কোনো কাস্টমারই নাই। আপনারা কি অবস্থা, কয়টা গরু নিয়ে আসছেন বা কি কয়টা গেছে? আমি 16টা গরু নিয়ে আসছিলাম, আর গত রাত্রে কম বেশি করে বেচছে আর কি। চালান বাসা লস হয়েছে 4টা গরু, তার 4টা কোনো রকম মানে খরচ দিয়ে আর কি বেচা হয়েছে। আর 8টা গরু আছে, 8টা গরু আছে। 8টা গরু ক্রেতারা গরু 250 গরু 180 বলে, 170 বলে। গরু বিক্রি না হলে কি করবে? গরু বিক্রি না হলে এখন দেখা যাক, না হলে বাড়ি ঘুরে নিয়ে যেতে হবে, আবার ব্যাগ নিয়ে যেতে হবে। সামনে বছর আর আসা হবে না, সামনে বছর এরকম বাজার হলে আর কেউ আসে? সব তো এমনি এই বছরে মরি সারি গেল। শুনছিলেন যে বিক্রেতাদের কিন্তু চোখে এক ধরনের তারা ধাঁধাই দেখছেন যে অন্তর্পক্ষে এই মুহূর্তে যে মার্কেটের পরিস্থিতি, কারণ তারা আশা করেছিলেন যে বৃষ্টি থেমে গেলে বাজারের ক্রেতার সংখ্যা অনেক বাড়বে, হয়েছে কিন্তু তার ঠিক বিপরীত। হাজার হাজার গরু অবিকৃত অবস্থায় রয়ে গেছে, কিন্তু ক্রেতা কিন্তু খুব একটা নেই, একদম নেই বললেই চলে। ভাস্কর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে হয়তো বা আবারও হাটের খবরাখবর জানার জন্য আপনার সাথে যুক্ত হব। দর্শক, সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠছে পশুর হাট, বেচাকেনাও কিন্তু কিছুটা বেড়েছে। এই মুহূর্তে কুমিল্লার হাটের খবরাখবর আমরা জানবো। সহকর্মী এনামুল হক সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন। এনামুল, আপনি কোন এলাকায় আছেন, কোন হাটে আছেন, হাটে বেচাকেনা কেমন দেখছেন এবং ক্রেতারা কতটা সন্তুষ্ট আসলে পশু কিনে? আসলে মূলত আমি যেখানে আছি কুমিল্লার নগরের প্রাণকেন্দ্রে নেউরা ঐতিহাসিক সেই নেউরার বাজারে, সেই বাজারে প্রায় 3,000 থেকে 3500 গরু এবং গবাদি পশু সেখানে রয়েছে। তবে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সকালবেলা থেকে একটু বেচাকেনা কিন্তু কমই। বড় গরুগুলো দাম যে হাঁকাচ্ছে, আমার পার্শ্ববর্তী যে জায়গায় সেটা কালো মানিক হিসেবে চিহ্নিত, 5 লাখ টাকা মূল্য চাইলেও দাম কিন্তু বলা হচ্ছে 4 লাখ টাকা। এবং আমার বিপরীত পাশে যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম 4.5 লাখ 5 লাখ টাকা। আসলে মূলত হচ্ছে এই বাজারে বড় গরুর চাহিদা যে আছে, বড় গরুগুলো কিন্তু দাম কিন্তু অনেকটাই কম, এবং মাঝারি এবং ছোট গরুগুলো চাহিদা সবচেয়ে শীর্ষে। তবে গরুর খামারি যারা তারা বা গরু বিক্রেতারা বলছেন যে খাদ্যের দাম বেশি, সেই তুলনায় গরুর দাম কম। তবে ক্রেতারা বলছেন যে দাম অনেকটাই বেশি, সেই জায়গায় প্রশ্ন থেকে যায়। তবে আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লায় এই বছর 2.5 লক্ষ গবাদি পশু চাহিদা রয়েছে, এবং সেই তুলনায় 12,000 গবাদি পশু কিন্তু উদ্ধৃত রয়েছে। তার আভাসটাই কিন্তু আজকের এই শেষ বাজারে মিলছে। গরুর সংখ্যা অনেক, বাজার প্রধান বাজারগুলোতে 432টি সরকারি এবং আধা সরকারি যে বাজারগুলো রয়েছে 432টি, সেই তুলনায় কুমিল্লা 17টি উপজেলায় কিন্তু বাজারের সংখ্যা অনেকটাই কিন্তু শেষ দিন বেড়েছে। তবে যেই তুলনায় শেষ দিনের বিক্রি হওয়ার কথা ছিল বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে, সেটা কিন্তু অনেকটাই কিন্তু নেই। তবে ছোট গরুর চাহিদাটা অনেক বড় গরুর তুলনায়, এবং মাঝারি ছোট গরুর চাহিদা থাকলেও বড় গরুগুলো কিন্তু চাহিদা কিন্তু নয়। তবে বরাবরের মতোই ক্রেতারা কিন্তু বারবারই বলছেন যে দাম গতবারের তুলনায় এবার একটু বেশির কথা বলছেন। সেই বিষয়টাই কিন্তু আমরা দেখছি। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলি, গরু নিলেন কিনা, গরু পছন্দ? আমি ক্রেতা, আমি আসছি গরু দেখতেছি, পছন্দ হলে কিনেও। এনামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনামুল হক। দর্শক, আমরা কুরবানির পশুর হাটের খবরাখবর জানছিলাম। দর্শক, সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন কবে দেখা গেছে সেটিই একটা বড় প্রশ্ন। বিশেষ করে নির্দলীয় থেকে দলীয় প্রতীকে ভোট হয় গত দশকে এই মাত্রা বেড়েছে।
আর এবারও তেমন আশঙ্কা করছে খোদ নির্বাচন কমিশন। একজন কমিশনার এরই মধ্যে জানিয়েছেন যে এটা কমাতে চেষ্টা করবেন তারা। আর নির্বাচন বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোই বড় ভূমিকা রাখতে পারে। ফারজানা আক্তার জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার পর গ্রাম থেকে শহর সব জায়গায় বইতে শুরু করেছে ভোটের হাওয়া। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের এই নির্বাচন ঘিরে সামাজিক অনুষ্ঠানে বেশ সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা। দেশের ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি কর্পোরেশন এবং ৬১টি জেলা পরিষদও নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। ভোটের ইতিহাসে সবচেয়ে বেশি সহিংসতা হয় স্থানীয় নির্বাচনে। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপের ভোটে সহিংসতায় ৬ জন প্রাণ হারায়। এছাড়াও এসব নির্বাচনে ১৯৯৭ সালে ৩১ জন, ২০০৩ সালে ২৩ এবং ২০১১ সালে ১০ জনের প্রাণহানি হয়। এবারও সহিংসতার আশঙ্কা করছে নির্বাচন কমিশন, আর তা কমাতে বেশ সচেষ্ট তারা। নির্দলীয় হলেও আমরা অনুভব করতেছি যে আমাদের দেশে কিছু সমর্থন থাকবে, কোনো পলিটিক্যাল পার্টির সমর্থন থাকবে এবং ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট তারা ঘোষণা করেছে। কাজেই সরাসরি যদি আইনগতভাবে বলেন নির্দলীয় হলেও ইনফ্যাক্ট এটা বাস্তবে এটা অনেকটা দলীয় রূপ নেবে। কাজে সকল দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা ভোটের সংস্কৃতিতে একটা পরিবর্তন আনতে চাই। ভোটের সংস্কৃতি যে ইতিমধ্যে যে ধরনের আমাদের কলুষিত হয়ে গেল, সের থেকে আমরা মুক্ত হতে চাই। বিশেষজ্ঞদের মতে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার পেছনে দলীয় প্রতীক আর স্থানীয় আধিপত্যের লড়াই সবচেয়ে বড় দুই ফ্যাক্টর। স্থানীয় সরকার নির্বাচন, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে ভায়োলেন্সটা একটু বেশি হয় আমরা যদি আমাদের জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করি। ২০০৮ সালে যে আমাদের পার্লামেন্ট ইলেকশন হলো, তারপরে যে নির্বাচন হয়েছিল বিভিন্ন স্থানীয় সংস্থার, তখন আমরা দেখলাম যে ভালো একটা নির্বাচনের পরেও আপনার সহিংসতা বেড়ে গেছে। তার মতে সহিংসতা কমাতে বড় ভূমিকা রাখতে পারে রাজনৈতিক দলগুলোই। শুধুমাত্র কমিশনকে কেয়ারফুল হলে হবে না, গভর্নমেন্টের সহায়তা লাগবে, পলিটিক্যাল পার্টির সহায়তা লাগবে, যারা প্রার্থী তাদের সহায়তা লাগবে। অর্থাৎ তারা প্রত্যেকেই যদি যার যার অবস্থান থেকে যে আচরণ বিধিমালা আছে, যে নিয়ম কানুনগুলো আছে, যে বিধিবিধানগুলো আছে, সেগুলো মেনে চলে, তাহলে কিন্তু এই যেটা বললাম আমরা যে সহিংসতার সংখ্যাটা, এটা কেটে যাবে। ইউপি নির্বাচনের মধ্য দিয়ে শুরু হতে পারে এবারের স্থানীয় সরকার নির্বাচন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। দর্শক, আমরা আবারও ঈদযাত্রার খবরাখবর জানতে যাচ্ছি। কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। বাকি তথ্য জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শাহরিয়ার, আমরা কিন্তু সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম যে উত্তরাঞ্চলের ট্রেন শিডিউলে কিন্তু এরই মধ্যে বিপর্যয় দেখা গেছে। সেক্ষেত্রে আসলে অন্যান্য রুটের কি অবস্থা? ধন্যবাদ ইসরাত। ইতিমধ্যে কিন্তু দেখেন সকাল গড়িয়ে দুপুর এসেছে এবং দুপুরের পরে কিন্তু যাত্রী চাপ কিন্তু কমলাপুর রেল স্টেশনে বেড়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই কমলাপুর রেল স্টেশনের গেট দিয়ে ইতিমধ্যে বিভিন্ন যাত্রীরা প্রবেশ করছে এবং যেহেতু রাত গড়ালেই ঈদ এবং অনেকে আরামদায়ক হিসেবে এই অনেকে ট্রেন যাত্রাকে বেছে নেয় এবং শিডিউল বিপর্যয়ের কথা বলছেন। আমরা সকাল থেকে দেখেছি যে নীলসাগর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস, এই দুটি ট্রেন আসলে বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়েছে। প্রায় 2 ঘন্টার উপরে 1 ঘন্টার উপরে শিডিউল বিপর্যয় হয়েছে এবং এর পরবর্তী যে ট্রেনগুলো গিয়েছে কম বেশি 20-25 মিনিট, আধা ঘন্টা লেট করে অনেকে গিয়েছে, বিলম্ব করে গিয়েছে। তো আর এছাড়া অনেক ট্রেন আমরা দেখেছি যে সঠিক সময়ে গিয়েছে, এরকম অনেক ট্রেনও আছে এবং এখন পর্যন্ত এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি যে একতা এক্সপ্রেস বেশ কিছু ঘন্টাখানিক পরে গিয়েছে এবং সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল এবং এখানে যাত্রীদের পক্ষ থেকে কিছু অভিযোগ ছিল। যেমন যাত্রীরা অভিযোগ করেছে যে অনেকে টিকিট ছিল, টিকিট থাকা সত্ত্বেও অনেকে ট্রেনের ভিতরে বগিতে প্রবেশ করতে পারেনি এবং একই সাথে অনেকে বলেছে যে ট্রেনের টিকিট নির্দিষ্ট বগিতে থাকা সত্ত্বেও অনেকে ভিড়ের কারণে সেই বগিতে তার যে নির্দিষ্ট সিট আছে সেই সিটে তারা প্রবেশ করতে পারেনি। এবং এছাড়া আমরা এখানকার যারা রেল কর্তৃপক্ষ আছে এ ব্যাপারে তারা বলেছে যে যেহেতু একই সাথে বৈরী আবহাওয়া রয়েছে এবং একই সাথে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, তো সব কিছু মিলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু ট্রেনের শিডিউল বিপর্যয়
বিপর্যয় আছে, এবং অনেক ট্রেন আছে যারা বিভিন্ন রেল স্টেশনে তারা দেরি করছে, যেখানে 2 মিনিট থাকার কথা সেখানে হয়তো 4-5 মিনিট পর্যন্ত দেরি করছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ট্রেন আসতে দেরি করছে, সেই কারণে বলছে যে তারা শিডিউল বিপর্যয় হচ্ছে। এছাড়া যদি বলি মোটা দাগে বলি যে এখন যে ট্রেনগুলো যাচ্ছে বেশিরভাগ ট্রেনই কিন্তু নির্দিষ্ট সময় যাচ্ছে, এবং আরও কিছু ট্রেনে অপেক্ষামান আছে, এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছে যে অনেকটা যাত্রীরা নির্বিঘ্নেই এইসব ট্রেনের মাধ্যমে যেতে পারবে শেষ মুহূর্তে। শারীর ইমতিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদের আগের দিন ভোর থেকে রাজধানী ঢাকা সহ আশপাশে ঝুম বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকে রাজধানীতে 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন বৃষ্টি ঈদের দিনেও থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আগামীকাল ঈদের দিন ভোর 6টা থেকে বৃষ্টি শুরুর আভাস দিয়েছে আবহাওয়াবিদ নাজমুল হক। তবে সেই বৃষ্টি আধা ঘন্টার বেশি স্থায়ী হবে না বলেও জানিয়েছেন তিনি। আর সারা দেশে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি এবং বজ্র বৃষ্টির জন্য দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রাজধানীতে ঝুম বৃষ্টির কারণে সদরঘাট টার্মিনাল থেকে কোনো লঞ্চ এখন পর্যন্ত ছেড়ে যাচ্ছে না। সকালে বৈরী আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত জানায় বিআইডব্লিউটিএ। এদিকে সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় বেড়েছে। এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী ইলিয়াস সাকন, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, সদরঘাটের সবশেষ কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে এখানে লঞ্চ স্থগিত করা হয়, অর্থাৎ চলাচল স্থগিত করা হয়। দক্ষিণ অঞ্চলে মানুষের একমাত্র নৌপথে যারা যায় ভোলা, চরফেশন, তারপরে চরমন্তাস, রাঙ্গাবালি, পটুয়াখালী সহ এইসব এলাকাগুলো লঞ্চের উপরে নির্ভর করে থাকে, এবং তারা সকালে এসে কিছুটা হতভম্ব হয়েছে বা চিন্তিত ছিল যে আসলে লঞ্চকে ছাড়া হবেনি। কিছুক্ষণ পরে আবার যখন বৈরী আবহাওয়া কেটে যায় তখন কিন্তু লঞ্চগুলো ছাড়ার সিদ্ধান্ত নেয়, এবং পর্যায়ক্রমে 2-1টি করে লঞ্চ কিন্তু গিয়েছে, এবং ইতোমধ্যে এখন কিন্তু আবহাওয়া একেবারেই স্বাভাবিক রয়েছে। যে এই লঞ্চগুলো ছাড়ার কথা রয়েছে ঠিক টাইম মতো না ছাড়তে পারলেও তার কারণ হচ্ছে যে যাত্রী কিন্তু কম ছিল, সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রী কম ছিল, যেই কারণে লঞ্চগুলো ছাড়া হয়নি। লঞ্চে মূলত যাত্রী ভরে গেলেই তারপরে কিন্তু লঞ্চ ছাড়বে। বলা যায় যে টাইম শিডিউলটা ব্যাহত হয়েছে, কারণ হচ্ছে যেহেতু লঞ্চ বৈরী আবহাওয়ার কারণে সময় মতো ছাড়তে পারেনি। এখন যাত্রীরা যারা আসে তারা মূলত লঞ্চে ওঠার পরেই ভরলে তারপরে দক্ষিণাঞ্চলে লঞ্চগুলো যাবে। তার মধ্যে কিন্তু প্রতিমন্ত্রীও এসেছিলেন। প্রতিমন্ত্রী তিনি রাজীব হাসান বলেছেন যে এখানে খুব স্বাভাবিকভাবে কোনো অভিযোগ নাই, এবং দুর্ঘটনা সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার হচ্ছে ঈদকে ঘিরে আমরা দেখছি প্রায় সময় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে লঞ্চ টার্মিনালে, যেটি হচ্ছে এবারে কিন্তু সেরকম দুর্ঘটনার কবলে পড়েনি। এবং পরবর্তীতে তিনি বলছেন যে নৌপথে অর্থাৎ নৌকা দিয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে যাত্রীরা যাতে না উঠতে পারে সেই সিদ্ধান্ত নিয়েছিল, যেই সিদ্ধান্তটি একেবারে নিষিদ্ধ করেছিল। তারপরেই কিন্তু নৌকা দিয়ে না উঠতে পারার কারণে এটি একটি স্বস্তির খবর। তবে এখন পর্যন্ত উপচে পড়া ভিড় সেটি আমরা লক্ষ্য করতে পারিনি। ইশরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সদরঘাটের খবরাখবর আমরা জানছিলাম। সিটি স্ক্যান চালুর 1.5 মাসের মধ্যেই বিকল সচল হয়নি 2.5 বছরেও। নষ্ট এক্স-রে মেশিন, সাথে দালালদের দৌরাত্মে অতিষ্ঠ রোগীরা। এই চিত্র গোপালগঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে। ভারপ্রাপ্ত পরিচালক দাবি করেছেন আউটসোর্সিংয়ের কর্মীদের কারণেই তারা অসহায়, হাসপাতাল দালাল মুক্ত করা যাচ্ছে না। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ 6ষ্ঠ পর্ব, ছবি তুলেছেন এসএ বাপ্পি। গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। বাইরে থেকে দেখতে এত দৃষ্টিনন্দন ভবন অনেক দেশেই হয়তো নেই। হাসপাতালের ভেতরে ঢুকতেই দালাল থেকে সাবধান করে মাইকিং চলছে। দয়া করে দালাল চক্রের ব্যাপারে সতর্ক থাকুন। এরই মধ্যে ক্যামেরা দেখে ছুটে আসেন রোগী স্বজনরা। ভোগান্তির চিত্র তুলে ধরেন তারা। আমার স্লিপটা একটা মেয়ের কাছে তুলে দিয়ে আমাকে বলছে যে ওনার সঙ্গে যান। ওনারা আমার থেকে চাইছে যে 1800 টাকা ছাড়ের মাধ্যমে আছেন 20%, 30% ডিসকাউন্ট দেবো। আমি এখানে করব না। রোগীর এমন অভিযোগ অস্বীকার করেন আউটসোর্সিং এ কাজ করা এই ব্যক্তি। ওইখানে কারা ছিল আমি জানি না, আপনি ছিলেন। এবার এ নিয়ে কথা বলতে আমরা যাই দায়িত্বরত চিকিৎসকের কাছে। হাসপাতালে আমাদের ঢোকার অনুমতি আছে কিনা তা জানতে চেয়ে ভারপ্রাপ্ত পরিচালককে ফোন দেন তিনি। 71 চ্যানেল থেকে স্যার সাংবাদিক এসেছিলেন, অনুমতি নিয়ে এসেছেন স্যার। বলি পরিচালক মহোদয় অথবা সহকারী পরিচালক মহোদয় আছে, মানে প্রশাসনিক বিষয়, আমরা ওইখানে অভিযোগ দেখব।
এবার গন্তব্য ভারপ্রাপ্ত পরিচালক। তিনি উল্টো রোগীর স্বজনকে জিজ্ঞাসা করেন তিনি কেন দালালের সাথে বাইরে গেলেন। আপনারা বললে আমার সাথে আসেন, আপনি চলে যাবেন। অবশ্য পরে তিনি স্বীকার করেন আউটসোর্সিং এর লোকজনের কারণে হাসপাতাল দালাল মুক্ত করা যাচ্ছে না। আউটসোর্সিং মানেই হচ্ছে এটা শয়তানের কারখানা। এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না, সারা বাংলাদেশ এটা জানে। আমাদের পক্ষে কি এই যে প্রতিটা ঘরে ঘরে রুমে রুমে যায় আউটসোর্সিং দেখা সম্ভব? হাসপাতালে দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক, যাদের কারণে দালালের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। রোগীরা অতিষ্ঠ। অনেক অনিয়ম চলে, দালাল চক্র আছে এখানে। এই যে হুইল চেয়ারে আমাদের মতো রোগীদের নিয়ে যায়, 100 টাকা নেয়, আবার নামায় আনে 100 টাকা নেয়। রোগীর সাথে যেসব লোক থাকে এরা ভালোভাবে ডাক্তারের সাথে মন করে কথা বলতে পারে না। ডাক্তারে মনে করেন যে খাওয়া করে। মাত্র একটা ওষুধ পাইছে, আর বাকিগুলো বাইরে থেকে কিনে নেওয়া লাগবে। হাসপাতালটির দুটি এক্স-রে মেশিনের একটি নষ্ট থাকায় রোগীর চাপ বেশি। মানে অভিযোগ থাকবেই, কারণ আমরা সবাইকে সার্ভিস দিতে পারি না, আমাদের সাধ্যের ভিতরে নাই। জনবলের অভাবে চালু হয়নি 10 শয্যার আইসিইউ। হাসপাতালের একটি রুমে তালাবন্ধ অবস্থায় পাওয়া গেল সিটি স্ক্যান মেশিন। খোঁজ নিয়ে জানা যায় 2023 সালের ডিসেম্বরে মেশিনটি চালুর 1.5 মাসের মধ্যেই বিকল হয়ে গেছে, যা আজও চালু হয়নি। এই প্রশ্ন তো আপনি আমাকে করলে তো কোনো উত্তর পাবেন না, এই প্রশ্ন কোম্পানিকে করতে হবে, বা যারা প্রজেক্টের পিডি ছিল তারা বলতে পারবে। এই অব্যবস্থাপনা যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে মেডিকেল কলেজ ও হাসপাতালটিকে। এক্স-রে সিটি স্ক্যান মেশিন প্রতিস্থাপনের 2-1 মাসের মধ্যেই তা বিকল হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিয়েও সমাধান হয়নি। আছে দালাল চক্রের উৎপাত। হাসপাতালটির বাইরের চাকচিক্যের মতোই ভেতরে সেবার মান বাড়ানোর দাবি রোগীদের। হিমেল মাহবুব, 71, গোপালগঞ্জ। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের সব প্রস্তুতি শেষ হয়েছে। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মামুন হোসাইনের রিপোর্ট। রাত পোহালেই ঈদ। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রাজধানীর ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এবারও এখানে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লি অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা প্রবেশ এবং নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। 7:30 ইতিমধ্যেই ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। ড্রোন নজরদারি সহ ঈদগাহ ময়দানে থাকছে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। বিশেষ তল্লাশির পাশাপাশি ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। এদিকে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ঢাকা শহরে যে কোরবানি হবে সেই কোরবানিগুলো 3 দিন ব্যাপী হবে এবং 3 দিনে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা আশা করি যে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে ঢাকা নগরবাসীকে শুধু এইটুকুই বলবো, যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন। মুসল্লিদের সহযোগিতা ও সচেতনতাকেই সফল আয়োজনের প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা। 3 দিনে এই সমস্ত মামুন হুসাইন, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।